ফায়ার সার্ভিসের ১৯ টিমের ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন। দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত। আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি আসিফ মাহমুদের। পিলখানার ঘটনায় ষড়যন্ত্রকে চিহ্নিত করতে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে, জানিয়েছেন নয়া তদন্ত কমিশন প্রধান। রাজনৈতিক দল গঠনের বিষয়টি যদি গোয়েন্দারাই ঠিক করে দেয়, তাহলে শেখ হাসিনার সাথে আর পার্থক্য থাকলো কি, প্রশ্ন রিজভির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের আগুন ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৮টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সচিবালয়ের এই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের কাজে সচিবালয়ের সামনের রাস্তা পারাপারের সময় সোহানুর জামান নয়ন ট্রাক চাপায় নিহত হন। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তাদেরকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বুধবার মধ্যরাতে শুনশান নীরবতার মধ্যেই প্রশাসনের ফুসফুস সচিবালয়ে আগুন। শীতের রাতে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা ৭ নম্বর ভবনে। ৭ নম্বর ভবনের ৭, ৮ ও ৯ তলায় রয়েছে অর্থ মন্ত্রণালয়, সড়ক, যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। একটা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বাংলাদেশের যেখানে ফুসফুস পুড়ে যাচ্ছে, এখনো যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে, তাহলে তো সমস্যা। আমার তো মনে হচ্ছে যে ঘটনাটা পুরাটাই পরিকল্পিত বা ষড়যন্ত্র, কারণ আগুনটা এমনভাবে ধরানো হয়েছে যে আপনার পুরো বিল্ডিংটা যাতে ধরে যায়, কারণ আগুনের উৎস তো একটা না, বিভিন্ন জায়গায় আপনি ক্যামেরা দিয়ে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আগুন ধরানো হয়েছে। একটা রাষ্ট্রকে ধ্বংস করতে গেলে যে সকল মন্ত্রণালয়ের নথিপত্রগুলো পোড়ানো উচিত, ঠিক সেই সকল জায়গায় আগুন লাগিয়েছে। ৭ নম্বর ভবনের লাগা আগুনে কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে ঘটে আরেক হৃদয় বিদারক ঘটনা। আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। রাস্তা পারাপার করতে ফায়ার সার্ভিসের লোকজন ওই আপনার পাইপলাইন যাওয়া ধরছে, আমি কিছু আসতে দেন, রাস্তার ভিতরে গাড়ি ঘোড়া চলে তো পরে কিন্তু দেখতে দেন, আর কইতে না কইতে গাড়ির উপর দিকে গেছে। আমার হাইওয়েতে যে অনাসে গাড়ি চলতেছে, মনে হচ্ছে না যে সচিবালয়ে আগুন লাগছে। এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আগুন লাগছে, অত দুই সাইডে তো ব্যারিকেড দেওয়া উচিত। তবে ৭ নম্বর ভবনের জটিল ইন্টেরিয়র ডিজাইন ও দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আমরা যতটুকু জানতে পেরেছি, 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সকাল ৮টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে এলেও কর্মকর্তা কর্মচারীরা ততক্ষণে সচিবালয়ের সামনের রাস্তায় এসে জড়ো হন। তাদের অনেকেই জানান, আগুনের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র সহ অনেক কিছু পুড়ে গেছে। ম্যাক্সিমাম কক্ষই দেখা যাচ্ছে ভাঙ্গা, এখন কালো ধোঁয়া বের হচ্ছে। আমাদের ফ্লোরে উপদেষ্টা স্যারের রুম সহ আমাদের কনফারেন্স রুম সহ সবগুলো পুড়ে গেছে দেখে মনে হচ্ছে এখান থেকে। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে জানান, তদন্ত কমিটির সদস্য ৫ থেকে ১১ জন হতে পারে। আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। সচিবালয়ের মতো একটি কেপিআই ভুক্ত এলাকায় রাতের বেলায় একই সময়ে ৩ জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সচিবালয়ের 12টি ভবনের মধ্যে ১ নম্বর ভবনটি ঝুঁকিপূর্ণ, কিন্তু যেই ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি ঝুঁকিপূর্ণর তালিকায় ছিল না। তাহলে মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কিনা স্বাভাবিক কোনো ঘটনা, সেটি হাই পাওয়ার তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।
অন্যদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সরকারকে ব্যর্থ করা ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই হুঁশিয়ারি দেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকারকে ব্যর্থ করা ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়। তিনি লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। সচিবালয়ে আগুনের ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়েছে সেনা সদর। দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। ব্রিফিংয়ে জানানো হয়, কেআইপি নিরাপত্তা আলোচনা করে ব্যবস্থা করে থাকে যৌথ বাহিনী। জানানো হয়, চাঁদাবাজি রোধে সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করছে যৌথ বাহিনী। সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ এলে খতিয়ে দেখা হবে। জানানো হয়, গত এক মাসে 28টি অবৈধ অস্ত্র ও 424 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সারা দেশে গ্রেফতার করা হয়েছে 1405 জনকে। বড়দিন উপলক্ষে 4241টি গির্জার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মিয়ানমারের সংঘাতের কারণে দেশের সার্বভৌমত্বের ঝুঁকি দেখছেন না বলেও জানানো হয় সেনা সদরের ব্রিফিংয়ে। বিগত এক মাসে যৌথ অভিযানে 200 জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বিগত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1405 জন ব্যক্তিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে বিদেশি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে, জানিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত নয়া কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। বিজিবি সদর দপ্তরে ঢাকা ব্যাটালিয়নের সভাকক্ষে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠক শেষে তিনি কথা বলেন। ফজলুর রহমান বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তারা বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সেসব দেশে চিঠি দেয়া হবে। তিনি আরও বলেন, জাতিকে অন্ধকারে রেখে কাজ করা হবে না, বরং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিটি ধাপের অগ্রগতি জাতিকে জানানো হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনো চিহ্নিত করা হয়নি উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনীয় দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে। যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, যারা দায়ী হবে দালিলিকভাবে, অনেকেই হয়তো এই 5 আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। সরকার শেখ হাসিনার ও তার দোসরদের নথি চাওয়ার পরে সচিবালয়ে আগুনের ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দিতে হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করে সচিবালয়ে আগুনের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, চারদিকে শোনা যাচ্ছে একটি রাজকীয় দল করার চেষ্টা চলছে। কারা কোন রাজনৈতিক দল করবেন সেটা যদি কেউ ঠিক করে দেয় তাহলে শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কি থাকলো তা নিয়ে প্রশ্ন করে তিনি বলেন, দেশের মানুষ এসব মেনে নেবে না। মাইনুদ্দিন, ফখরুদ্দিন, এরশাদ ও হাসিনার মতো একই সংস্কৃতির পুনরাবৃত্তি যদি হয় তাহলে কি পরিবর্তন এলো? সংস্কারের যে কি রূপ হবে, কোন দিকে যাবে তা ঠিক বোঝা যাচ্ছে না। সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্তের দাবি জানান তিনি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, কিভাবে বন্ধ সচিবালয়ে আগুন লাগে জনমনে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টাদের এমন কোনো কথা বলা উচিত নয় যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানহানি হয়। এমন কথা বলা উচিত যাতে হাসিনা সরকারের দুর্নীতির বিষয়ে তথ্য আসে। গণ আন্দোলনের মুখে পৃথিবীর নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয়, কিন্তু সরকারের পতনের পর সরকার প্রধান সহ একসাথে 300 সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশে নয়, তাবৎ দুনিয়ায় বিরল। শুধু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন,
যারাই গত 16 বছর শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সাহায্য করেছেন, এমন ব্যক্তি মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত, আন্দোলনের মুখে পালিয়ে গেছেন সবাই। আর এমনই বিরল ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী, যে ঘটনাটি ছিল 2024 সালের সবচেয়ে আলোচিত ঘটনা। 24 ছাত্র জনতা জুলাই আন্দোলনের আদ্যোপান্ত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। 2024 সালে অভূতপূর্ব এক অভ্যুত্থানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ। মাত্র 2.5 সপ্তাহে ছাত্র জনতার উদ্বেলিত উৎসাহে রক্তকালি দিয়ে ঢাকা এবং সারা দেশের রাজপথে যে ইতিহাস লেখা হলো তা বিশ্বের ইতিহাসে বিরল। কেউ বলেন জুলাই বিপ্লব, কারো কাছে 24-এর অভ্যুত্থান, আবার কেউ বলছেন ছাত্র জনতার আন্দোলন। যে আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন গণতন্ত্রের মানসকন্যার থেকে স্বৈরাচার হয়ে ওঠা শেখ হাসিনা। কদিন আগেও শেখ হাসিনা পালায় না বলে যে আস্ফালন উচ্চারিত হয়েছে গণভবনে, 5 আগস্ট 45 মিনিটের প্রস্তুতিতে সমস্ত অহংকারের কাগুজে বাঘ জনজোয়ার ভাসিয়ে দিয়ে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। গত 15 বছর ধরে মানুষের ভোট দিতে না পারা, বিরোধী মত দমনে হত্যা, গুম আর নির্বিচার মামলায় জেলে পুরে রাখার সব ক্ষোভ যেন উথলে ওঠে ছাত্র জনতার আন্দোলনে। এর আগে 5 জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলে পরিপত্র ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। প্রতিবাদে 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। 9 জুন দাবি মানতে 30 জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন তারা। 1 জুলাই ছাত্র সমাবেশ থেকে চূড়ান্ত সুরাহার জন্য আবারও 4 জুলাই পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের। পাশাপাশি 3 দিনের কর্মসূচিও দেয় তারা। এরপর আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীর একগুঁয়েমি, খামখেয়ালিপনা আর শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়া বক্তব্য আগুনে ঘি ঢালে। 14 জুলাই চীন সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজাকারের বাচ্চা শীর্ষক বক্তব্য আন্দোলনের গতি তীব্র করে তোলে। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 15 জুলাই রাজাকার স্লোগানের জবাব দিতে ছাত্রলীগকে উস্কে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। 16 জুলাই পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিম, শান্ত, ফারুক এবং ঢাকায় সবুজ আলী ও শাহজাহান নিহত হন। 17 জুলাই আন্দোলন থামাতে ব্যর্থ হয়ে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। 18 জুলাই পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে মুগ্ধ, ফাইয়াজ সহ 48 জন শাহাদাত বরণ করেন। এরপর অগ্নিগর্ভে পরিণত হয় বাংলাদেশ। 19 জুলাই পুলিশ বিজেপির নৃশংস গুলিতে মারা যান আরও 119 জন। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে বাসায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় 4 বছরের শিশু থেকে 6 বছরের রিয়া গোপ। এরপর দেশ জুড়ে জারি করা হয় কারফিউ ভেঙে ছাত্র জনতার মিছিলে 20 জুলাই শহীদ হন আরও 71 জন। দিন যত গড়াতে থাকে মৃত্যুর মিছিল বাড়তেই থাকে, একই সাথে চলে গণগ্রেফতার। 28 জুলাই 10 দিন পর সচল হয় ইন্টারনেট। গণহত্যার বিচার চেয়ে ফেসবুক প্রোফাইল রক্তিম হয়ে ওঠে আন্দোলনকারীদের। 2 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে 9 দফা বাদ দিয়ে শেখ হাসিনার পতনের 1 দফা কর্মসূচি ঘোষণা করে ছাত্র সমন্বয়করা। এরপর পরিস্থিতি ক্রমেই পাল্টাতে থাকে। 4 আগস্ট বিক্ষোভ মিছিলে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এদিনেও 130 জন শাহাদাত বরণ করেন। 6 আগস্টের বদলে ঢাকামুখী লং মার্চ একদিন এগিয়ে আনেন শিক্ষার্থীরা। 5 আগস্টেও সকাল থেকে মারমুখী অবস্থান নেয় পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী, কিন্তু শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। মানুষের সব ক্ষোভ উগরে পড়ে গণভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে। 16 বছরের স্বৈর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ভারতের উদ্দেশ্যে বলেছেন, বাংলাদেশ কোনো রক্তচোখকে ভয় পায় না, এই দেশ চোখে চোখ রেখে চলতে শিখেছে। বৃহস্পতিবার সকালে খুলনার পাইকগাছা গদাইপুর ফুটবল মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন। আমির বলেন,
আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের হাতে বন্ধক রেখে ক্ষমতায় ছিল, তা আর হবে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান ভারতকে স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সম্মান দেয়, তাই ভারতও যেন সেই সম্মান দিতে শেখে। এর আগে 18 মাইল মোড়েও পথসভায় বক্তব্য রাখেন তিনি। এছাড়া জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও পথসভায় বক্তব্য রাখেন। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙ্গাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। যে দেশের মানুষ বুক খুলে দিয়ে, ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফায়ার সার্ভিসের 19 টিমের 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন। দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত। আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি আসিফ মাহমুদের। পিলখানার ঘটনায় ষড়যন্ত্রকে চিহ্নিত করতে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে, জানিয়েছেন নয়া তদন্ত কমিশন প্রধান। রাজনৈতিক দল গঠনের বিষয়টি যদি গোয়েন্দারাই ঠিক করে দেয়, তাহলে শেখ হাসিনার সাথে আর পার্থক্য থাকলো কি, প্রশ্ন রিজভির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news।